নমস্কার। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকে আলোচনাটি মূলত ইন্টারন্যাশনাল ওয়েবিনার। এটা রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের দ্বারাই পরিচালিত হচ্ছে। আজকের আলোচনার মূল বিষয় বডি পলিটিক্স অ্যান্ড ফ্যাসিজম। আজকের আলোচনার মুখ্য আলোচক তিতাস বিশ্বাস। ওনার একটি সংক্ষিপ্ত পরিচয় আমি তুলে ধরছি। পিএইচডি at ইউএসডি সোসিওলজি, লেকচারার ইন মিডিয়া মাস কমস, কার্লো কলেজ, আয়ারল্যান্ড, এইচএন সোসিওলজি, বিফি। আমি মহাশয় কেন্দ্রের এই প্ল্যাটফর্মে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে কি প্রেজেন্টেশন থেকে শুরু করব? আমি অ্যাকচুয়ালি কাউকে দেখতে পাচ্ছি না যারা শুনছেন এই মুহূর্তে। না, সবাই ম্যাডাম সবাই রয়েছেন, কিন্তু আপনি বলছেন ওনারা সবাই শুনতে পাচ্ছেন। আপনি শুরু করতে পারেন। ওকে, বেশ। তো হ্যাঁ, মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা যখন ফ্যাসিজম নিয়ে কথা বলি আজকে, এই বিষয়টা নিয়ে প্রথমত কথা বলা দরকার, কারণ ভারতবর্ষে আমরা যে জায়গায় আছি রাজনৈতিকভাবে, সামাজিক দিক দিয়ে, এই যে পুরো মানে সোসিও কালচারাল ট্রানজিশন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এবং আর্থ সামাজিক মোর ইম্পর্টেন্টলি ইকোনমিক্যালি যে চেঞ্জগুলো হচ্ছে, এবং সেটা আজকে থেকে নয়। তো ফ্যাসিজম ইন ইটসেলফ খুব কমপ্লেক্স একটা ফেনোমেনন, খুব লিনিয়ার নয়, ইউনিলিনিয়ার নয়। সুতরাং আমরা যেটা ইন্টারওয়ার পিরিয়ডে বা প্রথম বিশ্বযুদ্ধের সময় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছি, সেটা সম্পূর্ণভাবে যে একইভাবে রেপ্লিকেটেড হবে সেরকমটা তো নয়। তো ভারতবর্ষে স্পেসিফিক্যালি এই মুহূর্তে আমরা যে বিষয়, আমার কাজ সেটা নিয়েই ফোকাসড ইউসিডিতে, যে বিষয়টি নিয়ে আমি ডক্টরাল রিসার্চ করছি এই মুহূর্তে, সেটা ভারতবর্ষের ওপরে ফোকাসড, এবং ভারতবর্ষে যে ঘটনাটা ঘটছে বিজেপি আরএসএস কে নিয়ে, সেটা কেন ফ্যাসিজম, আদতে ফ্যাসিজম কিনা, সেগুলো নিয়ে বিভিন্ন কোয়েশ্চেন্স তো আসতে থাকে। সেগুলোকে এক্সামিন করা এক এক করে, সেটা ইম্পর্টেন্ট মানে অ্যাজ অ্যান একাডেমিক টাস্ক ক্যান বিয়ন্ড। এবং এইটা মাথায় রাখা ইম্পর্টেন্ট যে আমরা একাডেমিক কাজ যখন কনফ্লিক্ট নিয়ে করে থাকি, তখন সেটার ডেস্টিনেশন শুধুমাত্র একাডেমিয়ায় বই লেখা বা জার্নাল আর্টিকেল লেখা ছাপা বা এই একাডেমিক ডিসকাশনের মধ্যে লিমিটেড থাকে, যেন সেইটা মনে করে তো এগোনো একমাত্র উদ্দেশ্য হওয়ার কথা নয়। উদ্দেশ্য এই যে আমরা এইটা জানার পরে, এই বিষয়গুলো বোঝার পরে, সেটা যেন কোনো একভাবে ট্রান্সলেটেড হয় আমাদের কাজে কর্মে, এবং আমাদের প্রত্যেক দিনের জীবন যে যাপনের কথা আমরা বলে থাকি রাজনৈতিক চেতনার ক্ষেত্রে, সেইটা ইম্পর্টেন্ট। সুতরাং প্রাথমিকভাবে এই আরএসএস কে নিয়ে যখন আমরা কথা বলি, আচ্ছা, প্রথমে এইটা বলে রাখা দরকার যে কেন হঠাৎ দেহ রাজনীতি, কেন অন্য রাজনীতি নয়, কেন সেরিব্রালিটি নয়, কেন অন্য কিছু নয়। তো সেইটা কারণ ফ্যাসিজমের যে মূল বৈশিষ্ট্য, তার একটা হচ্ছে যে দেহজ শক্তির ওপর একটা ভীষণ স্ট্রং এমফাসিস, সেটা সবসময় বডিলি প্রাওয়েসের উপরে যে এমফাসিস, সেটা এই প্রত্যেক দিনে দৈনন্দিন যে জীবন যাপনের কথা আমরা বলছি। এবং জিল ডেলুজ বলে যে ফ্রেঞ্চ ফিলসফার এইটা নিয়ে কথা বলছেন, দেহ রাজনীতি। এবং ঠিক দেহ রাজনীতি নয় সেই পয়েন্টে উনি দুটো বই লেখেন, একটা অ্যান্টি-ইডিপাস এবং আর একটা থাউজেন্ড প্লাটিউস পরপর। তো সেই বই দুটোতে ডেলুজ এবং গুয়াথারি এইটা নিয়ে কথা বলছেন যে কেন পুঁজিবাদ স্কিজোফ্রেনিক, অথবা কেন পুঁজিবাদ থাকলে সেটা আমাদের শারীরিক মানসিক যে
এন্টিটি, যে ইন্টারটুয়াইন্ড এন্টিটি যেটা দিয়ে আমরা এক্সপ্রেস করি নিজেদের, সেই যে এমবডিমেন্টের প্রশ্ন, সেইখানটাতে কেন মানে বিভিন্ন দিকে বিভিন্ন ডিরেকশনে একই সাথে বাইফার্কেট করতে থাকে এই জিনিসগুলো। তো সেইটা, সেইখান থেকে সেই ট্রেডিশনটাকে ধরে আমরা অন্যান্য যে কনসেপ্ট গুলোতে আসবো এক এক করে আস্তে আস্তে। সেইটার একটা হচ্ছে দেহ রাজনীতি, এবং এই মুহূর্তে দেহ রাজনীতি ইম্পর্টেন্ট কারণ এই যে আমরা এত পোস্ট কলোনিয়াল থিওরি এবং পোস্ট স্ট্রাকচারালিস্ট, পোস্ট মডার্নিস্ট, প্রচুর পোস্ট নিয়ে কথা বলে এসছি আজ অব্দি, এবং there is always a risk সেখানে যে দেহ নিয়ে কথা বলা, দেহ রাজনীতি নিয়ে কথা বলা, সেটা একটা একাডেমিক ফ্যাশনের জায়গায় চলে যেতে পারে, গিয়েওছে in the past। কিন্তু again coming back to ভারতবর্ষে যা যা ঘটছে এই মুহূর্তে, তার নিরিখে এই কথাগুলো বলা বোধহয় এই মুহূর্তে ইম্পর্টেন্ট। এবং ফ্যাসিজমে মহিলাদের যে কালেকটিভ ভূমিকা, এবং শুধু উইমেন নয়, ফেমিনিনিটির যে ভূমিকা, সেইটা তো শুধুমাত্র ওম্যানহুডের মধ্যে সাবজেক্ট সেরকমটা নাও হতে পারে, কারণ ফেমিনিনিটির ইন্টারপ্রিটেশনের জায়গায় যায়, মানে এটা শুধু কনসেপ্ট নয়, এটা শুধু ডেফিনেশন নয়, যেটা womanhood ক্ষেত্রে it's quasi biological, কিন্তু femininity is more ideologically constructed, gender roles যেরকম ideologically constructed, patriarchy পুরুষতন্ত্রের মাধ্যমে constructed in a way। তো সেদিক দিয়ে আমরা আজকে ভারতবর্ষ, আরএসএস, বিজেপি, তাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা ফ্যাসিজম বলবো কিনা, মানে ডেফিনেটলি বলবো। ইট গোজ বিয়ন্ড কন্টেস্টিং সম্ভবত এই মুহূর্তে যে এটা ফ্যাসিজম কিনা, সেই পয়েন্টটা আই থিঙ্ক দ্যাট শিপ হ্যাজ অলরেডি সেলড। কিন্তু যে বিষয়টার উপর অ্যাগেন ফোকাস, এই যে দেহ এবং মহিলাদের ভূমিকা, এবং এখানে কতটা কনসেন্টের প্রশ্ন জড়িয়ে আছে, অর্থাৎ এই যে ডিজায়ারের সঙ্গে ফ্যাসিজমের সম্পর্ক, আমি ফ্যাসিজম চাইছি কিনা, মানুষ চাইছে কিনা, অথবা কেন সেই সময় হিটলারকে ইলেক্ট করা হয়েছিল, কেন যারা উইমেন্স উইং এর অংশ, ধরুন দুর্গা বাহিনীর অংশ, বা নাজি পার্টি যে উইমেন্স উইং ছিল সেটার অংশ ছিল, বা ফ্যাসিস্ট ইটালিতে যারা ছিল, বা হাঙ্গেরিতে এই মুহূর্তে যারা ছিল, সেই যে সমস্ত মহিলাদের ভূমিকা, সেইটার একটা জেনারিক ইনফারেন্স যদি কনস্ট্রাক্ট করা যায়, তাহলে সেখান থেকে আমরা একটা মেটা ন্যারেটিভ হয়তো তৈরি করতে পারি, সেইটা ইম্পর্টেন্ট। তো আমি দেখছি আমি স্ক্রিন শেয়ার করতে পারি কিনা। আই হোপ প্রথম থেকে দেখা যাচ্ছে। তো এইখানে প্রথম যে ছবিটা আমরা দেখি সেটা হচ্ছে, বোঝাই যাচ্ছে মোদি দাঁড়িয়ে আছেন আরএসএস এর আরো কয়েকজনের সঙ্গে, এবং এই যে পশ্চাৎটা আমরা এখানে দেখছি, যেখানে এই যে খাকি শোটস, এবং এই নামে একটা বই লেখা হয়েছিল তপন বসু এবং তনিকা সরকার এবং আরো কয়েকজন মিলে, খাকি শোটস এন্ড দ্য স্যাফরন ফ্ল্যাগ বলে। তো এই যে আমরা এখানটাতে দেখছি এরা যে ইউনিফর্মটা পরে আছে, এবং এই ইউনিফর্ম, এই প্রত্যেক যে আমি যাপনের কথা বারবার বলছি দৈনন্দিন জীবনে, এই ছোট ছোট জিনিসগুলো, এই ইউনিফর্মিটি এবং ইউনিফর্ম, সেগুলোর রিফ্লেকশন, আমরা যেভাবে ধরুন দ্য ওয়ে উই ড্রেস আপ, সেইটা তো একটা খুব অ্যাক্টিভ সিগনিফায়ার আমাদের জীবনে। আমরা কোন জায়গাটাকে হাইলাইট করছি, কি দেখাতে চাইছি, তো সেগুলো প্রত্যেকটা সোশ্যাল সিম্বল। এবার এটা খুবই ক্লিয়ারলি ফ্যাসিস্ট ইটালিতে দিস ইউজ টু বি দ্য ইউনিফর্ম, এই যে খাকি শর্টস এবং দ্য বেল্ট, এবং মাথায় এখানে যে কালো টুপিগুলো দেখতে পাচ্ছেন, বা এই স্যালুট করার যে পশ্চাৎটা হাত দিয়ে, এই পুরো পুরো জেস্টারটা, এই কালেকটিভ কংগ্লোমারেটিভ যে জেস্টারটা এখানে কনস্টিটিউটেড হয়েছে, সেইটা ইজ ভেরি রিজেমব্লেন্ট সেই সময় ইটালিতে কি ঘটেছিল সেইটা। ইটস অলমোস্ট লাইক
visualizing a figment of that memory. এবার আমরা যদি সেখান থেকে এই রিডাকটিভ অ্যানালিসিসে আসি যে এইটাই একমাত্র সিগনিফায়ার যেটা প্রমাণ করে যে ভারতবর্ষে এখন যা ঘটছে সেটাই ফ্যাসিজম, সেটা তো নয়। মানে দ্যাট ক্যানট বি প্রুফ এনাফ যে এইটা ফ্যাসিজম, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট সিগনিফায়ার ননদালেস। মানে হঠাৎ করে কেন এই ইউনিফর্ম, হঠাৎ করে কেন এই পোস্টার, হোয়াট ডাজ দিস সিগনিফাই রিয়েলি, মানে in terms of সোসাইটাল রিফ্লেকশন, অন্তত ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে। তো আমরা দেখেছি যে বিজেপি ইজ এ পপুলিস্ট কাউন্টার পার্ট আরএসএস এর। আরএসএস হচ্ছে সেই প্যারেন্ট অর্গানাইজেশন যেটা 1927 কনসোলিডেটেড হয়, 24 থেকে 27 এই কনসোলিডেশনের প্রসেসটা চলছিল। তো সেই সময় কনসলিডেটেড হয় কাদের দ্বারা? এই যে নাগপুরে মহারাষ্ট্রে সেই সময় ইট ওয়াজ আ গ্রুপ অফ মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণস, এবং এই ডেরিভেটিভটা ইম্পর্টেন্ট কারণ এখানে সবসময় একটা কাস্ট পলিটিক্স ছিল। আরএসএস এর যে ন্যারেটিভ, বিজেপির যে ন্যারেটিভ, স্যাফ্রানাইজেশনের যে ন্যারেটিভ, গেরুয়াকরণ যেটা আমরা দেখি এই মুহূর্তে সমস্ত নিউজ পেপার, জার্নাল আর্টিকেল, নিউজ চ্যানেলে ব্যবহৃত হচ্ছে। এই গেরুয়াকরণের প্রাথমিক শুরু সেখান থেকে। সুতরাং একটা ব্রাহ্মণ্যবাদী ফোকাস সবসময় ছিল। কেন এই ব্রাহ্মণ্যবাদী ফোকাসের ওপরে ফোকাস করা এখন ইম্পর্টেন্ট? কারণ we are looking at stratification. কিসের stratification? Now we are looking at class-based stratification এখানে, তাই তো? কারণ কাস্ট সিস্টেম কি? It's basically hierarchical, feudal একটা orientation of stratification. সামন্ততন্ত্রকে যেটা কন্টেইন করে, কিন্তু সেটা হেরিডিটারি। সো ইন দ্যাট সেন্স যার পূর্বপুরুষ যে কাজ করে এসছে তাকে সেটাই করে যেতে হবে। অতএব যারা ক্লার্জিম্যান তারা ক্লার্জিম্যান থেকে যাবে, মানে যারা পুরোহিত তারা পুরোহিত থাকবে, যারা ওয়ার্কিং ক্লাস তারা ওয়ার্কিং ক্লাস থাকবে। এবার এই ন্যারেটিভটা তো লিনিয়ার নয়। মানে এই মুহূর্তে ভারতবর্ষে আমরা যদি এই ন্যারেটিভটাকে এক্সামিন করতে যাই, অফকোর্স এটা লিনিয়ার নয়। কারণ এত বছর 1947-এ দেশ স্বাধীন হয়, তারপরে আর্লি 20th সেঞ্চুরিতে যে রিজার্ভেশন সিস্টেম অ্যাডপ্ট করা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়াতে, ব্রিটিশ রুলড ইন্ডিয়াতে, সেইটার কিছু ইম্প্যাক্ট আমরা পরবর্তীতে দেখেছি ট্রান্সলেটেড হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে কাস্ট বেসড ইনইকুয়ালিটিস নেই এই মুহূর্তে বা এক্সিস্ট করে না। এবং এই একটা ভীষণ ক্রুশিয়াল রাজনীতি যেটাতে সবসময় বিজেপি আরএসএস অংশগ্রহণ করে এসছে, এবং ইটস ইভেন পিকিউলিয়ার অ্যাট পয়েন্টস। কারণ নর্থ ওয়েস্টে আমরা দেখবো যে দলিতস আর ফাইটিং scheduled castes, বা scheduled castes আর ফাইটিং ওবিসিস, বা এই ধরনের কেসগুলো, এই যে সিভিল ওয়ার ধরনের যে জিনিসগুলোকে ফ্যাসিজম ইন ইন্ডিয়া এই মুহূর্তে ইজ এবল টু কন্টেইন উইদিন ইটস বডি অ্যান্ড ইউজ ইট টু ইটস অ্যাডভান্টেজ, সেটাই আমরা আসবো আস্তে আস্তে। এইখানটায় আসা কারণ আমরা বলছিলাম it was consolidated by a group of Maharashtrian Brahmins back in the day, 1927-এ। তো সেটাতে কি হয়েছিল? তো বিএস মুন্জি যে প্রথম এই সো কল্ড আরএসএস এর যে ফাদার ফিগার বলা হয়, কেবি হেডগেওয়ারের যে মেন্টর ছিলেন বিএস মুন্জি প্রথমে মুসোলিনির সঙ্গে দেখা করতে যান, এবং মুসোলিনির সঙ্গে দেখা করার পর হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই তখনকার যে ফ্যাসিস্ট ইউথ অর্গানাইজেশনস সেগুলোর দ্বারা, ইন্সপায়ার্ড বাই ব্রিটিশ আর্মস ফ্যাক্টরিজ এবং couple of other arms factories, বা ওরকম ইউনিফর্মিটি, হোমোজেনাইজেশন, প্যারামিলিটারিজম, এই যে ফ্যাক্টরগুলো যেগুলো উনি ইউরোপে সেই সময় হতে দেখেছিলেন, সেটার সঙ্গে একটা ন্যাশনালিস্ট ফ্রেমওয়ার্ক জড়িয়েছিল তখন, এবং অ্যান্টি কলোনিয়াল ন্যাশনালিস্ট মুভমেন্ট, তাই তো? কারণ তখন ব্রিটিশ সরকার ক্ষমতায় ছিল এবং তখনও দেশ স্বাধীন হয়নি। কিন্তু এই জায়গাটাতেও আমরা বিভিন্ন কন্ট্রাডিকশন দেখতে থাকি, অন্তত আরএসএস এর ক্ষেত্রে। যে বইগুলো দেখবেন সাভারকার যেটা নিয়ে লিখছেন, হিন্দুত্ব নিয়ে, হু ইজ আ হিন্দু, যেখানে উনি স্পেসিফাই করছেন হু ইজ নট আ হিন্দু, সেখানে উনি
হিন্দু আইডেন্টিটিটাকে কনফ্লেট করছেন ইন্ডিয়ান আইডেন্টিটির সঙ্গে, সুতরাং দ্যাট ক্ল্যাশেস উইথ, ফর এক্সাম্পল, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। কিন্তু তখনও ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়নি, ইট ওয়াজ ইন দ্য প্রসেস, তখনও তৈরি হচ্ছে। তো 1947 এর আগে এই যে আমাদের সমস্ত অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টে একটা সফট হিন্দু ফোকাস ছিল। এবার it's possibly a pretty daring thing to say, কিন্তু daunting thing to say at this point, কিন্তু সেটা বলা ইম্পর্টেন্ট, এবং a lot of scholars would agree যে সবসময় একটা সফট হিন্দুত্বের উপরে ফোকাস ছিল, একটা ভোকাল, ভায়াবল, ভিজিবল ফোকাস ছিল। সেটা ছিল সেই লেট 20th সেঞ্চুরি থেকে সম্ভবত, যখন এই কোঅর্ডিনেশন গুলো তৈরি হচ্ছে, যে হিন্দু অর্গানাইজেশন গুলো তৈরি হচ্ছে। অফকোর্স আরএসএস সেটার মধ্যে সব থেকে ফর্মাল কনসোলিডেশন, সো ইটস ইজিয়ার টু ম্যাপ, কিন্তু তারও আগে আর্য সমাজ, দয়ানন্দ সরস্বতী, সেগুলো হয়েছে লেট 20th-এ। তো এবার হঠাৎ করে কেন সফট হিন্দুত্ব এবং সফট হিন্দুত্বের উপরে এই ফোকাস ছিল? তার কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেই সময় ওয়াজ মোস্টলি ডমিনেটেড বাই সেই ধরনের হিন্দু অ্যারিস্টোক্র্যাটিক elite figures in a country which is largely constituted by women and unpaid laborers. সুতরাং সেই ডিসক্রিপ্যান্সি তো ছিলই। কিন্তু প্রাইমারিলি যদি সেই সময় আরএসএস এর পজিশন সেখানে দেখা যায়, সেটা ভীষণই মুসলিম বিরোধী একটা পজিশন। এবং যখন মুসলিম লীগ কনসলিডেটেড হলো, তার ঠিক 10 বছর পরে হিন্দু মহাসভা এজ আ রিয়াকশনারি অর্গানাইজেশন তৈরি হয় টু চ্যালেঞ্জ যে মুসলিম লীগ তৈরি হলো। এবার এখানে কলোনিয়ালিজমের একটা ভূমিকা ছিল, কারণ divide and rule তখনও was part of the procedure, এবং they'd rather have a civil war fought in between the territory than literally engage in something. It was very sadistic in a way as well, কারণ তখন যুদ্ধ প্রায় শেষ হয়ে এসছে, but it's pretty certain that they had to leave. কিন্তু that doesn't change the fact যে আরএসএস এর তখনও এরকম একটা বক্তব্য ছিল, যেটা আমরা ওই হিন্দুত্বতে দেখছি। এবং হিন্দুত্ব শব্দটাও তো ছিল না, এই যে সংস্কৃতাইজড নিওলজিজম তৈরি করার যে প্রক্রিয়া, যেখানে ধরুন হিন্দুস্তান শব্দটা এলো কোথা থেকে? ইন্দাস নদী থেকে। ইন্দাস নদী কোথা থেকে, মানে এটা কারা প্রথম এই জিনিসটাকে অবজার্ভ করলো? পার্সিয়ানরা, যারা প্রথম ওই দেশে এসছিল। তো পার্সিয়ানরা আসার পরে যখন তারা ডিসকভার করলো ওখানে একটা নদী বইছে ইন্দাস বলে, সেখান থেকে শব্দটা এলো হিন্দুস্তান। এবং এখানে কোনো TH ছিল না, ইট ওয়াজ টি, মানে HAHINDUSTAN, STHAN নয়, ওটা পরে অ্যাডিটিভ, পরে একটা জিনিস যোগ করা হয়েছে টু প্রুভ যে এটা সংস্কৃত অরিজিনেটেড, কিন্তু দ্যাট ওয়াজন্ট দ্য কেস। এই হিন্দুস্তান ব্যাপারটা সংস্কৃতাইজেশন। তো এইটা তো একটা মিথ্যে ইতিহাসের ন্যারেটিভ তৈরি করা। ইটস ফলস, রাইট? ইটস টুইকড। এই ঘটনাগুলো ঘটেনি, অথচ দেখানো হচ্ছে ঘটেছে। এবার এটা কি খুব ইনোভেটিভ একটা ঘটনা যে প্রথম আমাদের দেখানো হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটছে ন্যাশনালিজমের পরিপ্রেক্ষিতে? নয় তো, কারণ ন্যাশনালিজমের মধ্যে সবসময় এরকম একটা ন্যারেটিভ থাকে যে পুরোনো দিনে ফিরে গিয়ে গোল্ডেন এজ, গোল্ডেন পাস্ট তৈরি করার যে প্রক্রিয়া। তো এখানে আমরা দেখছি একটা গোল্ডেন বৈদিক পাস্ট তৈরি হচ্ছে, এবং আরএসএস এর পুরো পেডাগজিক্যাল কারিকুলাকে কন্টেইন করা, ইনফ্লুয়েন্স করার যে ধরন, সেটা পুরোটাই তাই। সেখানে সবসময় সবকিছু ভেদিক হয়ে যাচ্ছে, ভেদিক ম্যাথমেটিক্স, which makes absolutely no sense, কারণ সেটা বলে কিছু হয় না, ম্যাথমেটিক্স ইজ ম্যাথমেটিক্স। কিন্তু again ওই ভেদিক প্রিফিক্সটা অ্যাড করার যে রাজনীতি, সেইটা তো কেন হঠাৎ করে মানে ওই হিন্দুত্বতে, যেখানে সাভারকার বলছেন যে ভারতবর্ষের এই টেরিটরির মধ্যে যারা জন্মগ্রহণ করছে তারা সকলেই হিন্দু, মানে অর্থাৎ মুসলিমরাও হিন্দু, খ্রিস্টানরাও হিন্দু,
জৈনরাও হিন্দু, বুদ্ধরাও হিন্দু, সবাই হিন্দু। সেটা তো মানে হওয়ার কথা ছিল না। কেন এই কনফ্লেশন? এবারে আমরা যদি আরএসএস এর ওয়েবসাইট গুলোতে দেখি বা ওদের লেখা যে বই, মেটেরিয়াল, প্রপাগান্ডা প্যামফ্লেট, যা যা কিছু আছে, সেখানে বলা হচ্ছে যে এই যে গ্যানজেটিক প্লেনে যারা জন্মগ্রহণ করেছিল এবং হিটলার যে জায়গা থেকে ওই সিম্বলটা ডিরাইভ করে, স্বস্তিকা, সেই স্বস্তিকাকে কোঅপ্ট করা, এবং সেটা তো প্রাথমিকভাবে সত্যি ইট ওয়াজ আ হিন্দু সিম্বল। সুতরাং সেইটাকে যে মানে সেইটাকে এমবডি করে ইন আ ওয়ে, সেটাকে একটা হোমোজেনাস সিগনিফায়ার হিসেবে ব্যবহার করে সেখান থেকে এগিয়ে গিয়ে এইটা বলা যে এরিয়ানিজম তাহলে ভারতবর্ষে শুরু হয়েছিল, সো ইটস আ কেস অফ হিন্দু এরিয়ান্স। এবং সেখানে কামস দ্য কনসেপ্ট অফ হাইজিন। কারণ যখনই আমরা রেশিয়াল সুপিরিয়রিটির কথা বলছি, যেটা এখানে ডেফিনেটলি একটা ন্যারেটিভ, যে হিন্দু ইন্ডিয়ান রেস, এই যে কনফ্লেশন এবং রেস বিকামিং country এবং country becoming nation এবং nation becoming state, state becoming territory, territory becoming bodies, এই যে রাইজোম্যাটিক একটা টেন্ডেন্সি সমস্ত কিছুকে সমস্ত কিছু মধ্যে কন্টেইন করতে পারা এবং সেটাকে হোমোজেনাইজ করা, এই ন্যারেটিভ হোমোজেনাইজেশনের যে পলিটিক্স, সেইটা তো আরএসএস খুব ভালো করে বোঝে। তো আমরা এই পার্টিকুলার প্রেজেন্টেশনটা আমি মাস দুয়েক আগে অন্য একটা কনফারেন্সে কথা বলছিলাম, সেখানে ইটস জাস্ট ইন আ নটশেল টু সে এই এই ঘটনাগুলো ঘটেছিল। তো ইট ওয়াজ আ বয় স্কাউটিং গ্রুপ প্রথম দিকে, এবং সেটাও আগেন গোজ ব্যাক টু আখাড়াস, ওই যে আখড়া, কুস্তির আখড়া, সেখানে শারীরিক গঠন এবং শারীরিক গঠন থেকে যে স্ট্রেংথ বিল্ডিং এবং সেখান থেকে যে বডিলি প্রাওয়েস এবং সেখান থেকে যে কোঅপটেশন, এই যে বডিলি কোঅপটেশন, বডিলি ডমিনেন্স, তার উপর যে এমফাসিস ছিল চিরকালীন, সেইটা ইম্পর্টেন্ট যে ওটা ওইখান থেকে, ওই অ্যাডভেন্ট পয়েন্ট থেকে শুরু হয়। তাহলে যে মৌনজির কথা বলছিলাম, যে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ তৈরি হওয়া সেই মুহূর্তে দেশভাগ এবং সেই যে আমাদের সফট হিন্দু ন্যারেটিভ, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অংশ ছিল। কারণ হিন্দু মহাসভা তৈরি হলো কোথায়? হিন্দু মহাসভা তো তৈরি হলো ন্যাশনাল কংগ্রেসের ভেতরে, সেখান থেকে আরএসএস তৈরি হলো। সুতরাং সবসময় একটা মেজরিটেরিয়ান হিন্দুত্ব পলিটিক্স ছিল আমাদের ভেতরে, কোথাও একটা এই ইতিহাসের ভেতরে, আমাদের সচেতনতার ভেতরে, which is quite scary। এবং মিখালিনো জেম্বিলাস বলে একজন ভদ্রলোক, যিনি ক্লাসরুম সেটিং এ ফ্যাসিজম, ফ্যাসিস্টিক টেন্ডেন্সি নিয়ে কাজ করছেন, হি টকস অ্যাবাউট, যেটা ফুকো ওই ডিলিউজ আর গুয়াতারি লেখা যে বই অ্যান্টিডিপাস, তার প্রিফেসে, তার ফরওয়ার্ডে লিখছেন the fascism in our heads. সুতরাং our innate tendencies to be egocentric and to be non-collaborative এবং to be violent to a certain degree, সেইটা রেকগনাইজ করার বোধহয় একটা জায়গা তৈরি হয়। তো দেহ সেখানে একটা এলিমেন্টারি ইউনিট হিসেবে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবার আমরা যখন, যেহেতু আমরা ফ্যাসিজমকে একটা প্লুরাল ফেনোমেনন হিসেবে দেখছি, আমরা জিওপলিটিক্যাল বাউন্ডারির বাইরে গিয়ে দেখতে হবে। কারণ এখানে যে প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তারপরে, সেটা হচ্ছে টেরিটরির প্রশ্ন এবং বর্ডারের প্রশ্ন, এবং বর্ডার ইন দ্য সেন্স অফ বোথ স্পেস অ্যান্ড টাইম। কারণ বর্ডার জিওগ্রাফিক্যালি এবং বর্ডার ইন দ্য সেন্স অফ টাইম, হিস্ট্রি, কম্পার্টমেন্টালাইজেশন ইন টার্মস অফ টাইম লাইন। তো আমরা আজ অব্দি ফ্যাসিজমকে যেভাবে দেখে এসছি, সেটা তো খুবই ইউরোসেন্ট্রিক একটা লেন্স থেকে, যে ফ্যাসিজম ইউরোপে প্রথম জন্মগ্রহণ করে, ইউরোপের কাছে ফ্যাসিজম অলমোস্ট পেটেন্টেড একটা মডেল, ইটস অলমোস্ট লাইক দ্য কপিরাইটেড ফ্যাসিজম অ্যান্ড দে নো হাউ টু ডু ফ্যাসিজম বেস্ট। তো আর দি আর্গুমেন্ট এখানে এসে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে যে the colonized have their own methods and very successful methods at that, at being violent to their own selves, যেটা এখানে in a sense is concave violence, it's bent inward. তো ইন্ডিয়া কোনোদিনই imperialistic violent ছিল না, it never co-opted anybody else's land,
সেইভাবে, but it was cruel to its own self, it was cruel to its own population. তো সেই ক্রুয়েলটি এবং সেই ফ্যাসিস্টিক টেন্ডেন্সি এবং ক্রুয়েলটি যে জায়গাটা এসে ওভারল্যাপ করে ইন্টারসেকশনালি, সেই জায়গাটার কথা অ্যাড্রেস করতে গেলে দেহ খুব এলিমেন্টারি একটা ফ্যাক্টর, একটা স্কেল এখানে। তো বেঞ্জামিন জাকারিয়া যেটা বলছেন একটা পেপারে, যে বিভিন্ন সময় যেহেতু এটা একটা ইউরোসেন্ট্রিক লেন্স দিয়ে দেখে আসা হয়েছে, অনেকেই বলবে এটা ফার রাইটিজম কেন নয়, বা অতি দক্ষিণ পন্থা বা অন্য কিছু কেন নয়, কেন ফ্যাসিজম, কেন এই শব্দটাই ব্যবহার করতে হবে। তো সেই দিক দিয়ে আমরা বলতে পারি যে পৃথিবীর যে যাবতীয় ফ্যাসিজম, এবং এখানে এটা বলার সময় আজকে নেই যে মানে কোনটা প্রোটো কোনটা নিও। অফকোর্স প্রোটো হচ্ছে বিশ্বযুদ্ধের আগেকার যে ফ্যাসিজম, নিও হচ্ছে বিশ্বযুদ্ধের পরের যে ফ্যাসিজম। কিন্তু প্রোটো ফ্যাসিজম বলতে গেলে আমাদের সেই প্রিমিটিভ কমিউনিজমের যুগ থেকে শুরু করতে হবে। অ্যান্ড দিস ইজ নট টু সাজেস্ট ইন দ্য হ্যাবারমাস ডিরাইভড ওয়ে যে কমিউনিজম ইজ আ ফর্ম অফ ফ্যাসিজম, কারণ ইটস নট। Communism কোনো ক্ষেত্রে has been translated as forms of dictatorship sporadically কোনো জায়গায়, কিন্তু মানে there is absolutely no space, অন্তত আমি যে মার্কসিস্ট ভিউ পয়েন্ট থেকে আর্গিউ করছি এখানে, in terms of fascism being conjoined, অন্তত আমরা যে নিও ফ্যাসিজম দেখছি with neoliberal capitalism, সেখানে এটা এবং কমিউনিজম are not congruent, they are not synonymous. তো আমরা বেঞ্জামিন জাকারিয়ার ক্ষেত্রে যে ইন্টারপ্রিটেশনটা দেখছি সেটা হচ্ছে আমরা প্রোটোতে যাব না, প্রোটো ফ্যাসিজমের ক্ষেত্রে, কারণ দ্যাট উইল টেক আপ সো মাচ অফ আওয়ার টাইম এবং এত এক্সপ্লানেশন দরকার হবে, এবং ওই একমাত্র কাস্টের যে অ্যাডভেন্ট পয়েন্ট সেটা 1003 আগে থেকে, সেই জায়গাটায় না যেতে হলে অত পুরোনো দিনে আমরা যাব না। উইল লুক অ্যাট কলোনিয়ালিজম, এবং সেটা করতে গিয়ে কলোনিয়ালিজমের ঘাড়ে সমস্ত বার্ডেন চাপিয়ে দেয়া, সমস্ত প্রবলেমের শুরু, এই যে মেজরিটেরিয়ানিজম, এই যে হিন্দুত্বের মধ্যে থাকা কনসেপ্ট অফ হাইজিন, এই যে কাস্ট, এই যে রিলিজিয়াস বায়াস, এইগুলো তো আমাদের মধ্যে ছিল, সতীদাহ প্রথা ছিল, এবং জমিদারি প্রথা ছিল। সেটা যদি মানে সামন্ততন্ত্র ছিল, ব্রিটিশরা নাও যদি আসতো তাহলেও সেগুলো থাকতো, এবং তার ফেট পরবর্তীকালে কি হতো সেটা তো মানে এই মুহূর্তে আর বলা সম্ভব না, কারণ হিস্ট্রি did not work that way, it flowed in a different direction. তো হ্যাঁ, the argument in a nutshell এখানে হচ্ছে যে it's not a bad replica. ভারতবর্ষে যে এই মুহূর্তে আমরা যেটা দেখছি, এটা definitely is not a mimicry of what it used to be ইটালির ক্ষেত্রে বা জার্মানির ক্ষেত্রে বা ফ্রাঙ্কোর স্পেনের ক্ষেত্রে বা সালাজারের পর্তুগালের ক্ষেত্রে। আমরা যেটা দেখছি সেটা is significant on its own, কারণ again the colonized have their own methods of being cruel, এবং সেটা না accept করার বোধহয় কোনো জায়গা নেই, after all the historical empirical evidencing যে that can happen and has happened. তো এবারে আমরা যদি femininity-কে দেখি, and I should have written femininity instead of women, কিন্তু women as a container of femininity, as a signifier that contains femininity to a certain degree, যেভাবে is defined by the macro-political ideology surrounding us, in this case which happens to be fascism. তো সেটা দিয়ে আমরা সেই লেন্স দিয়ে যদি দেখি, তো RSS primarily খুবই reluctant ছিল in associating women as active members RSS এর একটা লম্বা সময় ধরে। 1936-এ প্রায় এক দশক পরে RSS তৈরি হওয়ার রাষ্ট্রীয় সেবিকা সমিতি তৈরি হয়, এবং সেটা লক্ষ্মীবাই কেলকার অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বলার পরে যে they wanted to also be part of this nation building কোথাও একটা, and that perhaps not just as nurturers and carers and mothers,
যেটা আর একটা অ্যাপ্রোচ এই দেহ রাজনীতির ক্ষেত্রে, দেহ রাজনীতি এবং ফ্যাসিজমের যে সম্পর্ক, সেখানে এইটা খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। এই যে again because bodily prowess এত ইম্পর্টেন্ট, সুতরাং এই যে হাইপার ফিকন্ডিটি, the process of giving birth এবং manufacturing the next generation of fascists, সেটা এত ইম্পর্টেন্ট হয়ে ওঠে। সেটা ইটালিতে ছিল অফকোর্স, মানে ইমেন্স ফোকাস এই হাইপার ফিকন্ডিটির উপরে। সেইটা প্রায় সমস্ত ক্ষেত্রেই আমরা দেখেছি, এবং এইটা লুজলি, কোনো কোনো ক্ষেত্রে মোর ইন্টেন্সলি, কিন্তু জেনারিক ইন আ জেনারিক সেন্স লুজলি যদি আমরা দেখি, তাহলে ইট গোজ ব্যাক টু এই ইমেজারির ক্ষেত্রেও। কারণ এই সিম্বলগুলো দে সোশ্যাল সিগনিফায়ার্স। এই যে জার্মেনিয়া বা ইটালিয়া বা ভারত মাতা, এই যে উইমেন ফিগার্স যাদেরকে আমরা দেখছি, মাদার্স ইন পার্টিকুলার, এই যে মাদারহুড উইদাউট মেমোরি, এই যে স্মৃতিহীন মাতৃত্ব, তার কোনো ইতিহাস নেই, তার একটা টেরিটরি আছে, তার একটা ভূগোল আছে, তার একটা ওই ডেসিক্রেটেড স্পেস আছে, অন আ পেডেস্টাল টু। কিন্তু to convert somebody, to particularly convert women into goddesses, is to also deny them humaneness in a way. So it's allowing them to not err. You know, it's to draw that line. যেখানে they cannot really make mistakes or go the other way. সুতরাং এই যে ডিফাই করার প্রসেস, ডিফাইং দ্য মাদার, এবং তাকে দিয়ে টেরিটরির যে সিম্বলাইজেশন, সিগনিফিকেন্স প্রুভ করা, সেইটা ডেট্রিমেন্টাল ইন দ্য লঙ্গার রান। মানে সেটা যে কোনো ফেমিনিস্ট থিওরি, ফেমিনিস্ট প্র্যাকটিস, ইগ্যালিটেরিয়ানিজমের পক্ষে কথা বলা যে কোনো ডিসকোর্সের ক্ষেত্রে it would deem detrimental, কারণ that takes away কনসেন্টের পুরো ডিসকোর্সটা ফ্রম ইউ, এবং সেটা কোয়াইট সাবকনশিয়াসলি এবং জেনারেশনালি। তো আরএসএস বিজেপি রুলড ইন্ডিয়াতে আমরা তিনভাবে দেখছি ট্রিটমেন্ট অফ উইমেন, যেটা এই ফ্যাসিস্টিক ডিসকোর্সের সঙ্গে ফিট করে ইন আ ওয়ে। একটা তো ইনস্টিটিউশনাল, যেটা স্কুল কলেজে আমরা দেখতে পাচ্ছি। একটা এই জায়গাগুলোর মাঝখানে, মাঝামাঝি কোথাও একটা, এই যে না দেখতে পাওয়া, এই যে ইনভিজিবল ডিসকোর্স, আমাদের কথা বলা, আমাদের দৈনন্দিন যাপন, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাবনা চিন্তা, আমাদের ব্যক্তিগত সম্পর্ককে অ্যাপ্রোচ করার যে জায়গাগুলো, এবং অফকোর্স সেইটা আমাদের ব্যক্তিগত রাজনীতির ক্ষেত্রে রিফ্লেক্টিভ। কারণ ব্যক্তিগত যা কিছু, কারণ ব্যক্তিগতকে যদি আমরা ট্রান্সলেট করি, ইটস ইন্ডিভিজুয়ালিস্টিক। সুতরাং যা কিছু ইজ বোর্ন ফ্রম দ্য ইগো, বোর্ন ফ্রম দ্য সেলফ, সেই সমস্ত কিছুই is non-exclusive from what lies beyond that. And what lies beyond that, মানে it could definitely be anything, কিন্তু মানে আমরা এখানে তো, it's not a spiritual interpretation of things, it's a materialistic one. সুতরাং we're looking at society, এবং we're looking at production, এবং we're looking at resources, and we're looking at ownership being the most important factor এখানে। কারণ we talk about stratification, এবং যতবার আমরা stratificationের কথা বলবো, we'll talk about vertical hierarchies, এবং vertical hierarchies এর কথা আমরা যতবার বলবো, ততবার ক্লাস কাস্টের প্রশ্ন আসবে, ততবার কর্পোরেটিভিস্ট যে ইন্টারভেনশন এই মুহূর্তে বিজেপি আরএসএস এর সঙ্গে জড়িয়ে আছে সেটার প্রশ্ন আসবে, এবং সেটার সঙ্গে দেহ রাজনীতির একটা সম্পর্ক আছে, ইনেট একটা সম্পর্ক আছে। কারণ এই যে মাতৃত্ব, এই যে লেবারিং, যেটা আনরেকগনাইজড লেবার ঘরের ক্ষেত্রে, ঘরে বাইরে দুটো জায়গাতে, কিন্তু পার্টিকুলারলি উইদিন দ্য স্পেয়ার্স অফ হোম, যেটা বহুদিন ধরে হয়ে এসছে, পার্টিকুলারলি ইন দ্য কেস অফ উইমেন, সেইটা তো একটা নন রেকগনিশনের ডিসকোর্স, একটা লং স্ট্যান্ডিং নন রেকগনিশনের ডিসকোর্স। এবার সেইটাকে অ্যাপ্রোচ করতে গেলে ডিসকার্সিভলি, মেটাফরিক্যালি, রিটোরিক্যালি, ইন্ডাস্ট্রিয়ালি, ইন্ডিভিজুয়ালি, এবং ইন্ডিভিজুয়ালি ইম্পর্টেন্ট এখানে, কারণ আমরা ব্যক্তিগত রাজনীতির কথা বলছি, এবং like everything else under the sun, the personal is heavily political. সুতরাং সেই জায়গাটাকে রেকগনাইজ করা, to just be able to recognize it, এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। তো আমরা অন্য কয়েকটা এক্সাম্পল দেখবো as we proceed. তো একটা পেপারে
এই ভদ্রমহিলা বলছেন যে এই হিস্টোরিক্যাল এবং নন ডায়ালেকটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং, এবং আমরা যেভাবে এটা খুবই জার্গন লোডেড, তো এটাকে ভেঙে দেখতে হলে আমরা সবসময় ইতিহাসকে যেভাবে দেখে এসছি এবং ইতিহাসের সঙ্গে এই যে দেহ রাজনীতির সম্পর্ক, সেটাকে যদি আমরা রেজিস্টার না করি, যেটা প্রিসাইসলি ফ্যাসিজম যেটা করে, টু ডিমেমোরিয়ালাইজ অথবা টু ক্রিয়েট টুইট মেমোরিজ, এই যে মেমোরি রিলেটেড যে পলিটিক্স, নিমোনিক্স নিয়ে যে রাজনীতি, আমাদের মনে থাকা স্মৃতি ভারসাম্য, এই যে জড়িয়ে থাকাগুলো, ইন্টারটুয়াইন্ড রিয়ালিটির যে রাজনীতি, সেইগুলো যখন আমরা এই প্রোডাকশনের কথা বলবো, লেবারের কথা বলবো, তখন সেগুলো বিকামস ইম্পর্টেন্ট। তো এই যে ভীষণ কমপ্লেক্স একটা রোলের কথা আমরা বলছি, কারণ এখানে সবকিছু জড়িয়ে থাকছে। মানে ফেমিনিজম যে জায়গাগুলোকে অ্যাপ্রোচ করার চেষ্টা করে, সেটা দেহ, সেটা মনন, সেটা সাইকোলজি, সেটা শরীর, সেটা তার মাঝখানে থেকে থাকা যে লিমিনাল ডিসকোর্স গুলো, এবং সেটা ডিসকার্সিভ প্র্যাকটিসও, সেটাকে লেখার যে ধরন, সেটাকে বই নিয়ে যাওয়ার যে ধরন, সেটাকে বলার যে ধরন, সেইগুলো। তো এটার একটা খুব ইম্পর্টেন্ট আর্গুমেন্ট হচ্ছে, যা ঘটে এসছে এখন অব্দি এই দেহর ক্ষেত্রে, দেহ রাজনীতির ক্ষেত্রে, সেটা শুধুমাত্র ভিকটিমহুডের ডিসকোর্স নয়। এরমটা নয় যে women were only victimized এবং they were mute victims পুরো সময়টা জুড়ে, আর কিছু ঘটেনি, তাদের কনসেন্ট পজিটিভ নেগেটিভ কোনো কিছুর কোনো জায়গা ছিল না। অফকোর্স ছিল, মানে আন্দ্রেয়া পেতো বলে একজন যিনি হাঙ্গেরিয়ান ফ্যাসিস্ট মহিলাদের নিয়ে কাজ করছেন, তিনি বলছেন যে মানে বামপন্থী রাজনীতি এবং ট্রেডিশনাল দক্ষিণপন্থী রাজনীতি যখন কিছু অফার করতে পারে না, তখন ফ্যাসিজম অ্যাজ এ থার্ড অল্টারনেটিভ, fascist violence as a third alternative is appealing to both women and men. সুতরাং যে কোনো ফ্যাসিজমের ক্ষেত্রে, সেটা হিটলারকে ইলেক্ট করা থেকে শুরু করে, ফ্রাঙ্কোর স্পেন থেকে শুরু করে মুসোলিনির এই যে মাস কনসেনসাসের প্রশ্ন, সেইটা সবসময় ছিল, এবং সেটা মহিলাদের ক্ষেত্রেও ছিল, এবং এটা খুবই ডমিনেন্ট একটা প্রশ্ন, মানে যেটা আমি বহুবার ফেস করেছি আজ অব্দি, and I'm pretty sure a lot of other scholars have, যে কেন তাহলে কোনো অল্টারনেটিভ রিয়ালিটি প্রশ্ন ওঠেনি, কেন কেউ অন্য রিয়ালিটি চায়নি? But I suppose একটা quasi-reductive analysis would be asking slaves if they would have liked their life beyond a cage. এবং এটাই একমাত্র কারণ নয়, অফকোর্স নয়, কিন্তু এই সোশ্যাল কন্ডিশনিং, জেনারেশনাল কন্ডিশনিং, যেটা বছর মানে শতকের পর শতক, সেঞ্চুরি ধরে আমাদের মধ্যে পেনেট্রেট করেছে, ইমবাইবড হয়েছে আমাদের সমস্ত কিছুর সঙ্গে, এই যে মজ্জাগতভাবে মিশে যাওয়া আমাদের আইডিওলজিক্যাল যা যা ভাবনা চিন্তা, সেইটাকে তো চ্যালেঞ্জ করা is not a matter of a day or an hour or a second. It's going to take time. তো এই যে ছবিগুলো আমরা দেখছি এখানে, একটা তো অবন ঠাকুরের আঁকা ছবি ডান দিকে যেটা, আর বাঁদিকে এটা হচ্ছে কাউবেলটে যেটা বেশি পপুলার, নর্থ ওয়েস্টার্ন ইন্টারপ্রিটেশন অফ ভারত মাতা উইথ দ্য ফ্ল্যাগ, যেটা আরএসএস এর ফ্ল্যাগের সঙ্গে খুবই মিল আছে, ওই গেরুয়া পতাকা। কিন্তু দুক্ষেত্রেই আমরা এই যে অ্যাসকেটিসিজমের সঙ্গে যে সম্পর্ক, এবং ইন্ডিয়ার ক্ষেত্রে ফ্যাসিজম নিয়ে কথা বলা খুবই ডিফিকাল্ট, কারণ এই যে ছোট ছোট ইন্ট্রিকেসি গুলো, কারণ আরএসএস এর মধ্যে সবাই অ্যাপারেন্টলি আর সাপোজ টু বি ব্রাদার অ্যান্ড সিস্টার, এবং সেক্সুয়ালিটির একমাত্র গোল হচ্ছে রিপ্রোডাকশন। সুতরাং সেগুলো তো খুবই মানে কনসেন্ট্রেটেড কনজারভেটিভ ভ্যালিউজ। এবার সেটা যখন এসে এখনকার গ্লোবালাইজ কসমোপলিটন সিস্টেমের সঙ্গে ধাক্কা খায়, অফকোর্স ফ্যাসিজমকে খানিকটা ওপেন হতে হয় সেখানটাতে। It has to open its doors, it has to shape shift, it has to be volatile, liquid in a way, মানে তাকে তার ধরন গঠন পাল্টাতে হয় খানিকটা। তার মানে এই না যে ফ্যাসিজম চিরকালই খুব স্ট্রংলি হোমোজেনাস একটা ডিসকোর্স ছিল। আই থিঙ্ক এই ড্রয়িং আ লাইন অফ ডেমার্কেশন এখানে ইম্পর্টেন্ট, যে এই হোমোজেনিটির কেসটা, মানে it's a homogenizing discourse, কিন্তু as an ideology it's barely homogeneous, মানে it's very contradictory, it's full of paradoxes, and ultimately perhaps even lacks ideological coherence. তো
সেইটা এখানে আমরা জার্মানিয়া, ইটালিয়া ইত্যাদি সব সব জায়গাতেই দেখছি this depiction in its etymological sense, যেখানে এই যে শরীরের গঠন সমস্তটা, যে the strong mother, যার হাতে অস্ত্র, অথচ যে গর্ভধারণ করতে পারে। তো তারপরেই আমরা এই যে ছবিটা দেখি সেটা হচ্ছে দুর্গা বাহিনীর ছবি, যেখানে কাঁধে রাইফেল, হাতে ত্রিশূল এবং এই গেরুয়া পতাকা, এই সমস্ত কিছু, এগুলো তো এক একটা সিগনিফায়ার। এবং একদিকে বলা হচ্ছে যে সে লায়নেস, গডেস, যোদ্ধা, ওয়ারিয়ার, এবং অন্যদিকে সে নার্চারিং মাদার। কিন্তু এর বাইরে তার আর কোনো ইতিহাস নেই। এর বাইরে তার নিজের যে ডিপ্রাইভেশনের ইতিহাস, ইন পার্টিকুলার তার লড়াইয়ের যে ইতিহাস, সেই ইতিহাস থেকেও মানে তার যে ইন্টারপ্রেটিভ গ্রিফ, তার যে ইন্টারপ্রেটিভ অ্যাংজাইটি, সেইগুলো থেকে দে আর অটোমেটিক্যালি এক্সকিউজড। কারণ কোনো ইন্টেলেকচুয়াল ইন্টারপ্রিটেশনের জায়গা থাকা মানে ইটস অলমোস্ট অ্যাজ ইফ সেরিব্রালিটি ইজ এ নন ফেমিনাইন কোয়ালিটি। সুতরাং সেখানে সেটা ইন্টারপ্রেট করার কোনো স্পেস অবধি অফার করা হচ্ছে না, যেটা ভীষণ রাডিক্যাল একটা রাজনীতি অন ইটস ওন। এই যে স্পেস ডিনাই করার দেহজ সেরিব্রাল, এবং দিস ইজ অলসো টু সাজেস্ট যে যখন আমরা দেহ রাজনীতির কথা বলছি, আমরা শুধু দেহর কথা বলছি না, কারণ মাইন্ড এন্ড দ্য বডি দে আর অন আ কন্টিনিউম। they're not exactly exclusive entities, যেরকম cognitive affective exclusive নয়, যেরকম individual collective exclusive নয়। আমরা একটা cohesive কনসেপ্টের কথা বলছি। তো সেই যে ইনস্টিটিউশনাল লিমিনাল লেভেলগুলোর কথা আমরা বলছিলাম, ইন্টারপার্সোনাল, তার প্রথমটা হচ্ছে ইনস্টিটিউশনাল, যেখানে আমরা দেখছি যে ভীষণভাবে গ্লোরিফাই করা হচ্ছে ফিজিক্যাল প্রাইভেস, যেটা আমি প্রথম থেকে বলছি, পাওয়ার, এবং এই যে হেটারোসেক্সুয়াল পেট্রিয়ার্কি, সিসহেট পেট্রিয়ার্কি, যেখানে জন্মগতভাবে আমাদের যে জেন্ডার আইডেন্টিটি দেয়া হয়েছে, সেই আইডেন্টিটি পুরুষতন্ত্র এবং গেরুয়াকরণ একসঙ্গে যে রোলটা প্লে করছে, সেইটা এখানে বিকামস ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে এই যে পুলিশিং এর জায়গা, যেখানে আমরা কয়েকদিন আগে দেখছিলাম যে মহিলা রেসলার যারা অলিম্পিক্সে কম্পিট করেছে একটা সময় অবধি, তারা হঠাৎ করে যখন বলছেন যে তাদের সেক্সুয়াল অ্যাসল্ট ফেস করতে হয়েছে, তখন পুলিশ তাদের রাস্তা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে যাচ্ছে, তাদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, এবং তারা ছেড়ে দিচ্ছেন খেলা। এবং এক দুজন পুরুষ অ্যাথলিট সেটার পক্ষে কথা বলেছেন যে মানে তারা এই নির্বিচার এবং এই যে অবিচার, এই স্পেকট্রাম, এই সমস্ত ইম্পোজিশন মানেন না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেইটার সঙ্গে আমরা যখন অন্য জিনিসগুলোকে, এই দুর্গা বাহিনীর ছবিটাকে ফর এক্সাম্পল কন্ট্রাস্ট করি, there are two very paradoxical, ironical realities. The institutional level এটা একটা, এডুকেশনের ক্ষেত্রে অবভিয়াসলি সেটার একটা ভীষণ সিগনিফিকেন্ট জায়গা আছে, স্কুলিং, টেক্সটবুক রাইটিং, পার্টিকুলারলি হিস্ট্রি রাইটিং, রিরাইটিং হিস্ট্রি এবং ফলস হিস্ট্রি অনেক ক্ষেত্রে, অথবা keeping discourses absent, যেটা Bourdieu আর Vacant বলছেন 1992-তে, যে the most radical form of censorship is absence. সুতরাং সে কথা না বলা, কথা এড়িয়ে যাওয়া, ডিসকোর্স এড়িয়ে যাওয়া, ডিসকার্সিভ অ্যাবসেন্স, তো আদতে রাজনৈতিক অ্যাবসেন্স। তো সেইটা একটা ফ্যাক্টর। আর একটা হচ্ছে এই যে রাজনীতি, পলিটিক্স অফ রেপ, অথবা এই যে ইনস্টিটিউশনাল লেজিটিমাইজেশন রেপের ক্ষেত্রে বা সেক্সুয়াল ভায়োলেন্সের ক্ষেত্রে, সেটা আমরা কোনান পোরায় দেখেছি। এবং তার সঙ্গে একটা মিলিটারিজমও জড়িয়ে আছে, কারণ সেখানে তো আমরা জানি যে আপসপা ছিল, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, সেটা মণিপুরে ছিল, এবং যেখানে যেখানে ছিল সেখানে আমরা মাস রেপ হতে দেখেছি। তো সেটা 1998-এ there were 200 women, Kashmiri women, যাদেরকে ইন্ডিয়ান আর্মি রেপ করে। Of course they never apologized. এবং এইটার আরেকটা হচ্ছে এক্সটেনশন হচ্ছে আরএসএস ঘটিত, আরএসএস ইন্সপায়ার্ড, আরএসএস অর্কেস্ট্রেটেড, মোদি অর্কেস্ট্রেটেড 2002 যে গুজরাট রায়টস, যেখানে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স বলে 2,250 থেকে 3,000 মানুষ খুন হন,
কিন্তু মানে অবভিয়াসলি দ্য নাম্বারস আর পাসেস দ্যাট। এবং সেই জায়গাটাতে আমরা দেখছি যে ফ্লাড লাইটের নিচে, এবং এটা নিয়ে কালি ফর উইমেন থেকে একটা বই বের করা হয়, উর্বশী বুটালিয়ার বোধহয় এডিট করেন, এবং তনিকা সরকার সেই বইটা উইমেন অফ দ্য রাইট বলে। সেখানে পুরুষোত্তম আগরওয়াল লিখছেন যে সেই যে ফ্লাড লাইটের নিচে সমস্ত রেপ এবং তার রেকর্ডিং, সেগুলো পরে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো সেখানে তো দ্যাট বিকামস এ সিম্বল অফ ডমিনেশন অ্যান্ড কন্ট্রোল অ্যাবাউট এভরিথিং এলস। ইটালিতে ফর এক্সাম্পল একটা ট্রেন্ড ছিল ফর মানে fascist men to be raping men of other political beliefs, faith, particularly socialist men. এটা men raping men এখানে। এইটা তো একটা সিম্বল, সিগনিফায়ার অফ পাওয়ার এবং ডমিনেশন। কিন্তু দেহ এখানে রিমেইনস দি এলিমেন্টাল স্কেল, একদম এটার যে ভিত্তিগত শুরু, যেখান থেকে অ্যাডভেন্ট পয়েন্ট, সেইটা মার্ক করছে দেহ। আরেকটা হচ্ছে এই ইনস্টিটিউশনাল অ্যাটেম্প্ট টু কার্টেল দি ইস্যু অফ ফেমিনাইন এজেন্সি। সেটা ব্যক্তি জীবনে, সেটা রাজনৈতিক জীবনে, সেটা কালচারালি, সেটা সমস্ত দিক দিয়ে। এবার এই প্রশ্ন আসতেই পারে যে এইটা কেন তাহলে পার্টিকুলারলি ফ্যাসিস্ট পুরুষতন্ত্র, কেন শুধু পুরুষতন্ত্র নয়? তো সেইটার নানা কারণ আছে, কারণ আমরা কনটেক্সট স্পেসিফিক্যালি এই স্পেস টাইম ওরিয়েন্টেড এন্টিটির কথা বলছি। তো এখানে যে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট, সেখানে hyperfecundity যে জন্ম দেয়া, producing, reproducing, manufacturing the next generation of fascists, বা এই relinguistification, policy making এর ক্ষেত্রে সেইটা ইম্পর্টেন্ট। এই যে আমাদের ভাষা পাল্টে যাচ্ছে, আমরা যেভাবে রেফার করি এই আমাদের চারিপাশে, যেটা ক্যাপিটালিজমের ক্ষেত্রেও পাল্টে যাচ্ছে, আমরা সমস্ত কিছু একটা মনিটারি ল্যাঙ্গুয়েজের লেন্সে দেখছি। সেই রকম স্যাফ্রানাইজেশনের লেন্সে হঠাৎ করে আমরা বলছি লাভ জিহাদ, সেই ধরনের জিনিসগুলো দেখা ইম্পর্টেন্ট। এবং এই প্রত্যেকটাই কনসেন্ট কাটেল করে কোথাও একটা গিয়ে, প্রত্যেকটাই কোথাও একটা মতামত বা নিজের এক্সপ্রেশনের ক্ষমতা, ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, পার্টিকুলারলি যেহেতু এটা হেটেরোপেট্রিয়ার্কি, সুতরাং যারা সিসজেন্ডার্ড হেটেরোসেক্সুয়াল আপার কাস্ট মেল নয় তাদের ক্ষেত্রে। তো আরএসএস এর ক্ষেত্রে আমরা যেটা ইউথ উইং এর মধ্যে দেখেছি, এই যে ভ্যালু সাবস্ক্রাইব করা, এই সেলিবেসি বা সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স, which makes it so confusing, কারণ then you're also talking about reproducing বা manufacturing this next generation of fascists, মানে সেটা আসবে কোত্থেকে? If you don't engage in intercourse, কিন্তু intercourse is something that you don't talk about. যেটা again is very conservative, but also মানে what are we to do about, এই যে আমরা একটা নতুন ছবি দেখলাম Animal, যেখানে a female, one of the female protagonists was meant to lick the male protagonist's boots, যেটা in itself is a very phallocentric metaphor, on screen propagandist metaphor. এবং এই যুগে এসে ইটস মানে ইটস অলমোস্ট ভিজুয়ালি চ্যালেঞ্জিং এইটা দেখা, to be witnessing this, এবং to witness this being celebrated in a populist way. তো এই আরএসএস এর আরেকটা সাবস্ক্রিপশন হচ্ছে এডুকেশনাল কারিকুলার ক্ষেত্রে, যেটা আমরা প্রাথমিকভাবে ইতিহাস বা সোশ্যাল সায়েন্স বই লেখার ক্ষেত্রে দেখছি। আরেকটা হচ্ছে এই যে সেটার সঙ্গে ব্রাহ্মণ্যবাদের যে সম্পর্ক, যেটা আমরা অ্যাবসলিউটলি গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, যখন আরএসএস তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিল, কাদের ভ্যালিউস, কাদের আইডিওলজিক্যাল ইম্পেটাস, হু ফেড ইনটু দিস এত সময় ধরে। আর তারপরে we see phallocentrism being reflected পুরো ডিসকোর্সটার মধ্যে, সেটা শারীরিকভাবে, সেটা লেখার মাধ্যমে, সেটা মেটাফোরের মাধ্যমে, সেটা সোশ্যাল মেটাফোর হতে পারে, সেটা ব্যক্তি জীবনে সম্পর্কগত সম্পর্কজনিত মেটাফোর হতে পারে। কিন্তু সেগুলো সবই বিভিন্ন ফর্ম অফ ভায়োলেন্স, এবং ভায়োলেন্স মানেই অফকোর্স ফিজিক্যাল ভায়োলেন্স, কর্পোরিয়াল ভায়োলেন্স, এবং এই যে অস্ট্রাসাইজেশন, এক্সক্লুশন, আদারাইজেশনের পলিটিক্স, যেখানে আমরা রেপের কথা বলছি বা সেক্সুয়াল ডমিনেশনের কথা বলছি, কন্ট্রোলের কথা বলছি, সেখান থেকে অফকোর্স এইটা ডিসজাংক্ট নয় ব্যক্তিগত রাজনীতির যে জায়গাটা আমাদের একদম ভেতরে, again the fascism in our heads sort of thing. তো
এই যে body without organs is again a concept যেটা মানে it's a metaphor another day truly কারণ কিন্তু এটা delusion concept এটা মূলত পুঁজিবাদের ক্ষেত্রে এবং পরবর্তীকালে ফ্যাসিজমের ক্ষেত্রে বলে থাকা যে বস্তুত বিষয়টা ভাপা কারণ কনজিউমারিজম একটা ভাপা আইডিওলজি no matter how much it produces and reproduces and produces and produces and consumerism in itself একটা is a cycle যেখানে it's like an open mouth. It only consumes and consumes on a continuum. তো সেই রকম it's again the argument comes back to যেটা আমি প্রথম থেকে বলছিলাম যে it's plural in nature. এটা reductive নয়, linear নয়, একবার ঘটেনি। Night and Fog এ একটা দৃশ্য ছিল যে মানে war has dozed off, one eye still open. এটা অনেকটা সেরকম। তো এই যে ক্যান্সারাস মাল্টিপ্লিসিটি যেটা দেহর ক্ষেত্রে এই ফ্যাসিজমের দেহ গত ফ্যাসিজম এই যে ডায়ালেকটিক্যাল সম্পর্ক দুটোর মধ্যে সেইখানে মাইক্রোফ্যাসিজম in itself is also associated with production in materialism. তো এটা embodied, embedded at the same time এবং এটা pathological but at the same time external. So it's full of paradoxes. মানে a lot of what we truly have to offer এক্ষেত্রে is ultimately paradoxes কারণ again as an ideology it lacks ideological coherence. তো paramilitarism এর ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখেছি of course it starts with the khaki shorts কিন্তু তাছাড়াও এই গোধরা কাণ্ডে যে ট্রেন বার্নিং বা বাবরি মসজিদ ভাঙার সময় যে ঘটনাটা আমরা ডান দিকে দেখছি এবং এই রিসেন্টলি রাম মন্দির তৈরি হলো এবং সেখানে again a populist marker যেখানে celebrities the Bollywood celebrities gathering to sort of set off that move for celebration. তো সেইগুলো important এই যে majoritarian mass consensus oriented celebration of genocide but advent point of genocide but memorializing genocide এগুলো তো what are we talking about? We're talking about slaughtering bodies, we're talking about burning bodies এবং এগুলো তো শুধু body count নয় মানে we're talking human beings সুতরাং it's about a ostracization. It is about annihilation in the end. এবং সেটার সঙ্গে এই bodily prowess এবং power যে সম্পর্ক সেইটা undeniable. এগুলো sources that I were looking at এখন অবধি right তো এইটা থেকে বেরিয়ে আসার আমাদের কি পদ্ধতিগত approach কি হতে পারে methodological ideological কি করব আমরা what do we do starting at this point তো ডাউগলাস ক্রিম্প বলছেন যে মিলিটেন্সি এটা অ্যাবসলিউটলি অন্য একটা কনসেপ্ট যেটা ওই এলজিবিটি কমিউনিটি এবং আমি এটা পড়েছিলাম অন্য একটা বই পড়ার সময় সোমের লেখা নাজি ফর নাজি থিং বলে একটা বইয়ে যেটা হোমোসেক্সুয়ালিটি এবং ফ্যাসিজমের সম্পর্ককে দেখা এবং মানে কিভাবে নন সিসেট মানুষজন সাফার করে এসছে যেটা নাজি জার্মানির ক্ষেত্রে মানে এনিবডি হু ওয়াজন্ট an Aryan person সেই সময় anybody who was for example mentally ill or perceived to be mentally ill by psychotherapists because psychotherapy was a very scary discourse Nazi Germany there মানে we always talk about the Dr. Frankenstein এবং electroconvulsive therapy যে metaphor গুলো আমাদের মাথায় আসে ওটা নিয়ে কথা বলার সময় it has a reason why মানে it wasn't just out of the blue আর তো LGBT community ক্ষেত্রে বা anybody who was disabled কোনোভাবে anybody who was different really সেই সময় were sent off to concentration camps so the point is not to repeat it এবং the point is যে this is happening আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যখন ইসরায়েল প্যালেস্তাইনের কনফ্লিক্টটা চলছে এবং we know how dangerous and how shameful সেই পুরো ডিসকোর্সটা is তো সেইটা the point is not to repeat it the point is to learn from it এবং পাওলো আন্তোনিও ওয়াল্টার বেঞ্জামিনের একটা লেখা একটা বই রিভিউ করার সময় innervated resistance এর কথা বলছে to bombard ourselves মানে where melancholia is not essentially something that stops you or something that contributes to political depression
কিন্তু it leads you, সামনে এগিয়ে যেতে সাহায্য করে by memorializing through the act, this conscious act of memorialization. এবং সেটা is not about a fallacies by falsehoods of tweaking historical documents, by tweaking historical narratives, a golden Vedic age বা golden Vedic past তৈরি করার জন্য, imagined nations, imagined communities, যা কোনোদিন ছিল না, just in order to consolidate a ভীষণ ultra nationalist narrative কোথাও না দাঁড়িয়ে। সুতরাং এই যে hot air balloonism এবং dehistoricization, সেইটার উপর একটা emphasis আমাদের দরকার, I suppose. এখানে একটা complete list আছে of the set of things, the list of things that I was looking at এইটা বলার সময়. I am going to end it at that, and thank you for attending. থ্যাংক ইউ ম্যাম। কিছু প্রশ্ন এসেছে। হ্যাঁ, প্রশ্ন করেছিলেন সুচেতনা পাল, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন বডি পলিটিক্স অ্যান্ড বায়োপলিটিক্স? হ্যাঁ, দুটো definitely connected. I think in a way, তো আমরা দেহ রাজনীতি নিয়ে যখন কথা বলছি, বায়োপলিটিক্স নিয়ে সব থেকে পপুলারলি সম্ভবত ফুকোর নাম আসবে। এবং ফুকোকে নিয়ে আমরা বলছিলাম কারণ he wrote the foreword এই ক্ষেত্রে, এই Deleuze Guattari যে বইটার কথা আমরা বলছিলাম, Anti-Oedipus, he wrote the foreword. তো বায়োপলিটিক্স এর ক্ষেত্রে ফুকো যেখান থেকে দেখছেন সেটা হচ্ছে এই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এই যে ইন্ডাস্ট্রিয়াল control of resources in terms of কোনটা থেরাপি নয়, who is mad and who isn't, who is sick and who isn't, এই প্রশ্নগুলো অ্যাড্রেস করা, এবং সেখান থেকে সার্ভাইলেন্স এবং কন্ট্রোল এবং ডমিনেশন, হেজিমনি আমরা যখনই বলছি তখনই there is a degree of consent সেখানে, মানে it's like we want to be ruled by a certain dominating entity. সুতরাং বায়োপলিটিক্সের ডিসকোর্স নিয়ে যখন আমরা কথা বলবো, আমরা ইন্ডাস্ট্রির কথা বলছি। দেহ রাজনীতি নিয়ে যখন আমরা কথা বলবো, আমি ইন্ডাস্ট্রির কথা বলছিলাম, কিন্তু it needs not essentially be an industry. You could talk about ভীষণ interpersonal একটা interpretation of দেহ রাজনীতি, মানে of course biopolitics এর interpretation of personal হতেই পারে, মানে maybe somebody who's gone through bipolarity, কোন experience, manic depressive disorder, major depressive disorder, and has figured out the medication যেটা তারা নিচ্ছিলেন kind of reproduces the same effects as, you know, যেটা avoid করার ছিল. So it kind of is like a self-defeating prophecy. তো সেইটা personal interpretation হতেই পারে, but when we do say biopolitics, it usually indicates যে আমরা industry নিয়ে কথা বলছি. Body politics is more about এই যে আমরা এত individual আমাদের home sphere এর মধ্যে থাকা যে সম্পর্ক, particularly যে sexual labor, emotional labor, এই যে labor concept, সেইটাকে approach করা, এবং আমাদের ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়েও এই যে প্রোডাকশন, এই যে রিপ্রোডাকশন, গিভিং বার্থ, এবং সেখানে যে লেবারের প্রশ্ন, এবং মানে নট টকিং অ্যাবাউট লেবার বাট ওয়ার্ক ফোর্স, এবং লেবার যেটা ইকোনমাইজ করার দরকার ছিল, কম্পেনসেশনের দরকার ছিল, কিন্তু হয়ে ওঠেনি বহু বছর ধরে, ইটস বিন আনকম্পেনসেটেড লেবার। সুতরাং যখন আমরা দেহ রাজনীতির কথা বলবো, it can be interpersonal, it can be personal, it can be on a micro level, it can also be on a meso level, and you can take it to a macro level. It usually can be broken down into more micro sort of a sphere. Biopolitics এর তুলনায়, of course, they cross-pollinate দুজনের সাথে. So that's that. পরবর্তী প্রশ্ন অমিত দাস করেছে, কি অদ্ভুত ব্যাপার, এরা একদিকে বলছে ভারতবর্ষে জন্মগ্রহণকারী সকলেই হিন্দু, মুসলিমরাও, অথচ মুসলিমদের বিয়ে করার সময় বলছে লাভ জেহাদ। Yeah, perfectly. That's another paradox again, isn't it?
কারণ আমরা প্রথমে দেখছি যে হ্যাঁ, এরাই বলছে যে ওই হিন্দুত্বর ক্ষেত্রে সাভারকার বলছে যে সবাই যারা জন্মগ্রহণ করেছে তারা হিন্দুস্তানে, and he also goes, you know, like quasi secular বইটাতে, but it's a farce কারণ মানে the long standing discourse যেখানে আরএসএস দাঁড়িয়ে থেকেছে, অপারেট করেছে, আইডিওলজিক্যাল স্পেকট্রামে অপারেট করেছে, যে ক্ষেত্রে সেই আইডিওলজিক্যাল বেসিস পুরোটাই is a divide and rule sort of policyর উপরে based, এবং সেই আদারাইজেশন শুরু হয়েছিল মুসলিমদের দিয়ে, মানে মুঘলরা এসে আমাদের সারে সর্বনাশ করে দিয়ে গেছে এবং সমস্ত proselytization has happened at sword point or, you know, at knife point, which was definitely not the case. I mean, look at the caste system. Who would like to be part of that? Particularly the downtrodden ones. সুতরাং they did not want to be part of it, এবং proselytization অনেক সময় ন্যাচারালি হয়েছে, এবং লাভলি এক্সাম্পল এখানে হচ্ছে বোন বেবির গল্প, বোন বেবি এবং দক্ষিণ রায়, যেখানে দক্ষিণ রায় ইজ এ ব্রাহ্মণ, রাইট, এবং বোন বেবি একজন মুসলিম মহিলা যে হঠাৎ করে দেবী হয়ে উঠছে সুন্দরবনের মানুষের কাছে। সো অফকোর্স এইটা তো অনেক পরে, এবং এই আরএসএস এর এখনকার যে গঠন, স্যাফ্রনাইজেশন, গেরুয়াকরণের এখনকার যে গঠন, এইটা তো নিওলিবারাল মেশিনের একটা অংশ, মানে ইটস কর্পোরেটিভিস্ট, ইট বিকামস radically conservative when it needs to, it becomes super intensely liberal when it needs to, it just keeps shape shifting. এবং love jihad is part of the bigger propaganda, এই যে cow vigilantism ইত্যাদি ইত্যাদি, তারপরে এই যে anti-Dalit violence বা anti-women violence, যেটা 300% বেড়েছে by the way, বোধহয় 2014 থেকে 2018 বা 2019 এই 4-5 বছরের ব্যবধানে এটার মানে it was 300% increase in hate crimes, এবং তারপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বার করে দেওয়া হয় দেশ থেকে সেটা রিপোর্ট করার পরে, so that's something to note too. Thank you. পরবর্তী প্রশ্ন শাহিন তুর্ক করেছে, নিউ লিবারালিজমের সাথে ফ্যাসিজম অ্যানালাইসিস করা যায়? ডেফিনেটলি ইয়েস, হ্যাঁ, মানে থ্যাংক ইউ, হ্যাঁ সেটাই তো এতক্ষণ ধরে বলার, যে অফকোর্স এই যে আমরা ফ্যাসিজমকে দেখছি এই মুহূর্তে ভারতবর্ষের ক্ষেত্রে বা বিভিন্ন, মানে কেউ কেউ আর্গিউ করবে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন ইজ এ ফ্যাসিস্টিক sort of কি বলবো micro phenomenon in a way. অথবা Bolsonaro was fascist Brazile, অথবা Boris Johnson could have been fascist, Rishi Sunak could be fascist. তো আমরা, the point is এটা নিয়ে একটা ডিবেট আছে in the scholarly world. I mean, some people would say এটা যদি আমরা সব জায়গায় ব্যবহার করি তাহলে এটার emphasis এবং intensity কমে যায় এবং এটার significance কমে যায়, which is a valid point. মানে it's not a cuss word, you know. মানে this reminds me of a film যেখানে somebody called somebody a wandering Jew and somebody else called them a fascist. So this is not exactly a, মানে আমরা সেই ডাইকটমির কথা বলছি না, it's not just meant to be ব্যক্তিগত জীবনে ব্যবহৃত একটা slur word যেটা আমরা গালাগাল দেওয়ার জন্য ব্যবহার করি, it's not that, মানে it's got far more political significance, it's far more intense than that. ইউরোপের একটা খুব স্পেসিফিক সমস্যা আছে with the word. I don't really know সেটা particularly কিসের সঙ্গে জড়িয়ে, if it's guilt, মানে জার্মানির ক্ষেত্রে এই মুহূর্তে প্যালেস্টাইন নিয়ে কথা বলতে না পারা is definitely guilt, কিন্তু বাদ বাকি ক্ষেত্রে এই ফ্যাসিজম শব্দটাকে, কারণ primarily they were there, তারপরে they were the neo-fascists, তারপরে they disappeared, তারপরে they were there again. সুতরাং it's like this flickering light bulb, it comes and it goes. অথচ এই ন্যারেটিভটা সবসময় ছিল এই নিওলিবারাল ক্যাপিটালিজমের সঙ্গে, যেটা অনেকেই আর্গিউ করছেন, ক্রিশ্চিয়ান ফোকস বলছেন, প্রভাত পটনায়ক বলছেন, যে এই দুটো ভীষণভাবে কানেক্টেড। ডেভিড হার্ভি বলছেন, বব জেসপ বলছেন, ডেভিড গ্রেইবার বলছেন যে এই নিওলিবারালিজমের সঙ্গে এখন আমরা যে নিও ফ্যাসিজম দেখছি, এই corporate fascism in a way, multinational corporations oriented, dominated
fascism এবং এটার সঙ্গে তো গ্লোবাল ক্যাপিটালের সম্পর্ক আছেই মানে আদারওয়াইজ কেন আমরা হঠাৎ করে এটা ক্লাস বেসড প্রবলেম কেন why is there this boom in the number of billionaires and মানে in the next 30 years why is there going to be like 50 people on the planet who own most of the world while the rest of it while the rest of the population is susceptible a climate crisis এর কাছে climate refugees ইত্যাদি ইত্যাদি এদের কাছে এই disparity কেন তৈরি হচ্ছে exactly তো সেটা তো definitely they are connected with one another এবং it's almost a symbiotic relationship. Thank you. পরবর্তী প্রশ্ন, what are the ideological roots of fascism? Thank you. এটা খুব loaded প্রশ্ন. It's very difficult to answer in a few sentences. কিন্তু একটা যে জিনিসগুলো আমরা অবজার্ভ করতে পারি বাইরে থেকে তার মধ্যে একটা হচ্ছে যে ফ্যাসিজম তখনই সব থেকে বেশি মাল্টিপ্লাই করে রিজেনারেট করে ওই যে বডি উইদাউট অর্গানস সেন্সে যখন there are conditions of scarcity বা insecurity বা where you're uncertain of the future. সুতরাং এটা যখন জার্মানিতে হচ্ছে তখন আমরা দেখছি যে হাইপার ইনফ্লেশনের ক্রাইসিস চলছে, আনএমপ্লয়মেন্ট রেটস ওয়্যার আনবিলিভেবলি হাই, যেটা ইন্ডিয়াতেও এই মুহূর্তে আমরা দেখছি যে গত বছর বোধহয় ইট ওয়াজ মানে দ্য হাইয়েস্ট, গত বছর বা তার আগের বছর দ্য হাইয়েস্ট ইন 45 years. Half of a century is the maximum rate of unemployment that one has perceived. এবং আমরা এতগুলো হলো প্রমিসেস শুনেছিলাম যেটা পপুলিস্ট সরকারের ক্ষেত্রে হয়েই থাকে যে এমপ্লয়মেন্টের অপরচুনিটি বাড়বে, এই যে ডিমনিটাইজেশন, তারপর থেকে যা কিছু হলো, তো এইটা তো একটা ভীষণ এক্সট্রিম ফর্ম অফ ইনসিকিউরিটি, কারণ we have no idea where this is going. এবং more than us, more than the we narrative, the youth এই মুহূর্তে don't know where this is going, কারণ চাকরি নেই এবং ভবিষ্যৎ নেই, এই যে futurelessness, এই যে uncertainty, এই যে ফিলিংটা, এটা আমাদের যে কারণে দেহ রাজনীতি এত ইম্পর্টেন্ট, এই cognitive effective impact of uncertainty সেটা আমাদের দেহগতভাবে ফিজিওলজিক্যালি, এফেক্টিভলি, ইমোশনালি যেভাবে ইম্প্যাক্ট করে, সেইটা একটা বড় কারণ ফ্যাসিজম ফিডস অন দোজ থিংস। আর একটা রুট যেটা আরেকটা ওয়ে আরেকটা গ্র্যান্ড ন্যারেটিভ রাদা ফ্যাসিজমকে দেখার, সেটা হচ্ছে দ্যাট ইজ আর এইটা দেখা ওই নিওলিবারালিজমের দিক দিয়ে, কর্পোরেটিভিজম বা ক্যাপিটালিজম, dominant ideologies, hegemonies in a way, সেইটা যেভাবে ফ্যাসিজমের জন্ম দেয়। আরেকটা জিনিস which is not bereft from this, যে কারণে ডিলিউজের আশ্রয় নেয়া, যে এই দুটো এক্সক্লুসিভ নয়, এই দুটো রাদার রিলেটেড, যে আমাদের এই যে ফ্যাসিজম ইন আওয়ার হেডস, এই যে আমাদের টেন্ডেন্সি টু annihilate, এই যে সোশ্যাল ডারউইনিজম, এই কনসেপ্ট অফ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এবং সেটাকে একটা ন্যাচারালিস্ট টেন্ডেন্সি বলে ডিসক্রাইব করে। এটা তো ন্যাচারাল নয়, কারণ নাথিং অ্যাবাউট হিউম্যান সিভিলাইজেশন ইজ ন্যাচারাল এনিমোর। তো হঠাৎ করে এইটা কেন ন্যাচারাল হতে যাবে? So this depends on resources and consumption এবং again production and labor. তো সেই কারণে তবে এইটাও I suppose as an extension undeniable যে we as in a social psychological sense, we as human beings are egocentric creatures, which means we are selfish as animals, which means compassion is taught behavior, which means the opposite of compassion is also taught behavior in a way. কিন্তু যদি আমাদের এইটাই শিখিয়ে দেয়া হয়, এই স্কুলিং, এই পেডাগজিক্যাল এমফাসিস, এই ইতিহাস, মিথ্যা ইতিহাসের মাধ্যমে যে to annihilate is the only way to survive, to dominate is the only way to move forward. Even in a way, this is also primordial violence. কারণ who's violent? You need to be violent in a jungle, ওরকম naturalist setting এ, যেখানে you don't have any
possibility of collaboration. কিন্তু মানে as a human civilization, we're supposed to be collaborationist কোনো একটা ভাবে, and that demands that we move beyond, annihilating the other simply because we do not agree. তো সেটাও খুবই খুবই লিবারাল একটা সেন্টেন্স, I suppose, কিন্তু at the same time এই দুটো connected, এক ক্যাপিটালিজম এবং ক্যাপিটালিজম in decay, এবং দুই, I suppose, our own tendencies to be violent as human beings. Thank you. আর দুটো প্রশ্ন নেব। অমিত দাসের আরেকটা প্রশ্ন আছে। আমি জানতে চাই, আমি লক্ষ্য করছি তৃণমূল স্তরে ফ্যাসিজমের প্রধান ধারক হলো মহিলারাই। ধর্মান্ধতা তাদের বেশি আক্রান্ত করেছে, তাহলে এর থেকে উত্তরণের উপায় কি? খুব ইন্টারেস্টিং, থ্যাংক ইউ। রাইট, তো ফ্যাসিজমের ক্ষেত্রে মানে তৃণমূলের ক্ষেত্রে, তৃণমূল ইন ইটসেলফ ইজ আ পপুলিস্ট পার্টি। তৃণমূল কিন্তু গঠনমূলকভাবে ফ্যাসিস্ট পার্টি নয়। তৃণমূল অলিগার্কিক সেন্সে, মানে যেভাবে আমরা দেখি ডেমোক্র্যাট রিপাবলিকান বা লেবার কনজারভেটিভ যেভাবে একসাথে ফাংশন করে, সেরকম একটা অলিগার্কিক জায়গায় পারসিস্ট করে, যে ইটস হেল্পিং ইন দ্য প্রসেস অফ এ হিন্দুয়াইজেশনের যে পলিটিক্স, সেইটাকে ইটস ফিডিং ইনটু ইট। সেটা একটা লক্ষ্য করার মতো বিষয়। কিন্তু ইন ইটসেলফ ওকে যদি কংগ্রেসের সঙ্গে থাকতে হতো, দ্যাট ইজ ওয়্যার ইট স্টেমড ফ্রম, মানে heaven knows why every problem we've ever had stems from that one umbrella organization. কিন্তু হ্যাঁ, ওই তৃণমূলের ক্ষেত্রে যখন কংগ্রেসের সঙ্গে জোট করা was more favorable, তখন কংগ্রেসের সঙ্গে জোট ছিল। এখন বিজেপির সঙ্গে তো জোট করা মুশকিলের, কারণ বাংলায় যদি মুসলিম ভোট পেতে হয়, তাহলে যদি বিজেপির সঙ্গে জোট করে তাহলে তো সম্ভব না সেটা, মানে সেই মুসলিম ভোট হাত থেকে বেরিয়ে যাবে। এটা তো ভোটের রাজনীতি, পপুলিস্ট রাজনীতি, ভোটের রাজনীতি। সুতরাং সেইটা যদি করতে হয় তাহলে এইটা মেনটেন করে চলতে হবে, এই দু নৌকোয় পা দিয়ে at the same time, in a way। তো সেখানটাতে মহিলারা ধর্মান্ধতা বেশি আক্রান্ত করেছে, হ্যাঁ, কারণ পলিটিক্সটা হয়ে দাঁড়িয়েছে কে বেশি হিন্দু। ম্যাম, উনি অ্যাকচুয়ালি বলছেন, আই এম নট টকিং অ্যাবাউট দ্য পার্টি তৃণমূল, বাট তৃণমূল এট দ্য গ্রাসরুট লেভেল। গ্রাসরুট My লেভেল। bad. Okay. Okay, thank you for clarifying. তো গ্রাসরুট লেভেলে এই মুহূর্তে এইটা কনভলিউটেড, মানে I wouldn't say women are any less or any more fanatical than men এক্ষেত্রে। একটা জিনিস হতে পারে যে তারা গেট কিপার, কারণ সেটা যে কোনো পুরুষতন্ত্রের ক্ষেত্রেই দে আর গেট কিপার্স। তার কারণ হচ্ছে এই যে এত শতক ধরে কন্ডিশনিং, যে মেয়েরা এরকম হয়, মেয়েদের এরকম হতে হয়, এইভাবে বাঁচতে হয়, এইভাবে বাঁচতে নেই, এইভাবে you're supposed to move, মানে even your idea of motion, time, space, movement, non-movement, poses, এই সমস্ত কিছু যা যা ক্ষেত্রে অটোনমি থাকতে পারে, তার মূল দুটো তো সময় এবং স্পেস। তো সেই দুটোর ওপরে যে এমফাসিস রাখার প্রাইমারি জায়গা, সেইটা সোর্ট অফ আমাদের ছিল না, লেটস সে শতকের পর শতক। তো সেইখানটাতে এসে সেইটাকে ডিকোড করতে পারা, এই গেট কিপিং এর রাজনীতি, that does take time। কিন্তু there are cases যেখানে মানে there are fanatical women or part of the far right, এবং যারা ধরো বাবরি মসজিদ ভাঙার সময়, যারা ধরো এই রাম মন্দির তৈরি হওয়ার সময় এইটা নিয়ে বিরাট উল্লাসে, বা গোধরা কাণ্ডের সময়, বা গুজরাট রায়টের সময় এই উল্লাসের অংশ হয়ে উঠেছিলেন। তো সেই মহিলারাও মানে অফকোর্স তার একটা I'll go back to Andrea Peto's work, যিনি বলছেন যে বামপন্থী রাজনীতিও না, অথচ দক্ষিণপন্থাও না, মানে ট্রেডিশনাল দক্ষিণপন্থা না, সেখানে ফ্যাসিজম কোথাও একটা গিয়ে থার্ড অল্টারনেটিভ হয়ে দাঁড়ায়, এবং ফ্যাসিজম ইজ ভেরি ইন ইয়োর ফেস, মানে ইটস লাইক খুব প্রোনাউন্সড একটা ব্যাপার। তো সেটা এতটাই ইন ইয়োর ফেস এবং এতটাই প্রোনাউন্সড যে সেটা থেকে তো
মুক্তি ওইভাবে মানে নট এক্স্যাক্টলি মুক্তি, সেটা is মানে people see it as emancipatory in a way. এই পথে গেলে এটার কিছু একটা ডেস্টিনেশন আছে, এটার কিছু একটা রিপারকাশন আছে, যেটা খুব মেটেরিয়াল, যেটা আমি চোখে দেখতে পাবো, যেটা আমি ফিল করতে পারবো, যেটা পালপেবল। তো সেই জায়গা থেকে অনেক সময়, এবং গেট কিপিং এর জায়গা থেকে, এবং উইমেন ক্যান ভেরি ওয়েল বি গেট কিপার্স অফ ডমিনেন্ট আইডিওলজিজ, যে কারণে I was resorting to femininity, যেটা is an ideological structure rather than women becoming bodies and minds in the process. কিন্তু সেটাও important মানে to address the women question. Thank you. পরবর্তী প্রশ্ন, এবং এটাই শেষ প্রশ্ন কারণ অনেকটাই সময় হয়ে গেছে, তাই শাহিন তুর প্রশ্ন করেছে, ম্যাম, অখন ভারতের নিউ ম্যাপ পার্লামেন্টে টাঙানো হয়েছে, যেখানে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন নয়, আশেপাশের প্রতিবেশীর উপর সোভারেন্টিকে থ্রেট করছে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার আজ অব্দি ইম্পেরিয়ালিজমের তো কোনো হিস্ট্রি নেই, মানে সাম্রাজ্যবাদী তো কোনোদিনই ছিল না, ইন দ্য সেন্স যেটা আমি বলছিলাম যে ইটস ভায়োলেন্স ইজ বেন্ট ইনওয়ার্ডস, ইটস কনকেভ। তো ইন্ডিয়া এই মুহূর্তে গ্লোবাল পলিটিক্সের যে ধরন, সেখানে ওইভাবে অ্যানেক্সেশন সম্ভব হবে না, মানে ইট ক্যানট অ্যানেক্স, কালকে গিয়ে পাকিস্তানকে অ্যানেক্স করতে পারবে না, কালকে গিয়ে মিয়ানমার বা বাংলাদেশকে অ্যানেক্স করতে পারবে না, কারণ উই লিভ ইন আ ওয়ার্ল্ড which is dominated by nation states. তো সেইটা হঠাৎ করে it won't become monarchy কালকে, বা it won't become anything else কালকে, কারণ এই নেশন স্টেটস for better or for worse এইটা একটা স্টেবিলিটি দেয়, মানে এই গ্লোবাল ইকোনমিকেও, এখনকার পুঁজিবাদী সিস্টেমকেও একটা স্টেবিলিটি দেয়। এবার মানে whether we do want nation states or not is another debate for another day, মানে in a way we do, কারণ without, it's like a necessary evil, স্টেটের মতো, you'd need well somebody to govern, সেটা কিরকম গভর্নেন্স হবে সেটা পরের প্রশ্ন। কিন্তু হ্যাঁ, এই যে পার্লামেন্টে টানানো, এই যে আনকনস্টিটিউশনাল কাজকর্ম বারবার করতে থাকা, বা সেদিকে এগিয়ে যাওয়া, সেদিকে গিয়ে মানে সেই দিকে বাইফার্কেট করা, সেই ডিভিয়েন্স গুলোকে হাইলাইট করা যে এইটা করা সম্ভব, মানে কনস্টিটিউশন বলছে যে আমরা সেকুলার, কিন্তু আসলে আমরা সেই অর্থে অতটা সেকুলার হয়তো নই, আমরা হিন্দুত্ববাদী, আমরা লার্জলি হিন্দু ন্যাশনালিজম, হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাব। সেইগুলো জোর গলায় বলতে পারা, এই যে জোর গলার রাজনীতি, মানে ফ্যাসিজম তো তাই, ইট স্ক্রিমস, এবং ইট ইজ লাউড অ্যান্ড ইট স্ক্রিমস, কারণ মানে সেটা একটা হাইপার ম্যাসকুলিনিটি রাজনীতিও বটে, ইট অলওয়েজ স্ক্রিমস, কারণ ইট ইজ সো ইনসিকিউর অ্যাজ অ্যান আইডিওলজি, অ্যাজ আ সাবস্ক্রিপশন, যে it has to prove itself through physical corporeal sustenance ওইভাবে, কারণ আর কোনো পদ্ধতিগত ভাবে, মানে look at the behavior, social behavior of ABVP বা বিশ্ব হিন্দু পরিষদ বা RSS বা আরো যা যা আছে, হিন্দু জনজাগৃতি সমিতি, যারা যারা আছে, মানে স্যাফরন কোহর্টের পার্ট এই মুহূর্তে, all of them are very loud, including the women, এবং ওই হাতে হয় বন্দুক বা রাইফেল বা ত্রিশূল বা কোনো ধরনের অস্ত্র, এই যে অ্যানাহিলেট করতে হবে, এই অধিগ্রহণ করে নিতে হবে, এই অ্যানেক্স করতে হবে, সভারেন্টিকে থ্রেট করতে হবে, যে কোনো ধরনের স্টেবিলিটিকে থ্রেট করতে হবে, কারণ আমাকে প্রোনাউন্সড হতে গেলে আমার অন্য কারো সভারেন্টি বা অন্য কারো স্টেবিলিটিকে থ্রেটেন করা ইজ আ প্রেরোগেটিভ, ইজ আ প্রিকার্সার, সেটা দরকার। তো ফ্যাসিজম তো আমাদের সেই জায়গাটায় নিয়ে যায়। এবার এইটা টাঙানো হয়েছে ঠিকই, এটা কোনোদিন এস্টাবলিশড হবে না, মানে এইভাবে এক্সটার্নালাইজ করা গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল ইকোনমি won't allow it, কিন্তু এইটার একটা প্রপাগ্যান্ডিস্ট ভ্যালিউ আছে, ইন দ্য সেন্স যে প্রপাগ্যান্ডিস্ট ভ্যালিউ আফস্পা কাশ্মীরে রেখেছিল, যে প্রপাগ্যান্ডিস্ট ভ্যালিউ মণিপুরে আফস্পা রেখেছিল, সেই প্রপাগ্যান্ডিস্ট ভ্যালিউ যে আমাদের মিলিটারি আছে, আমাদের প্যারামিলিটারি আছে, লুক এট আস, উই আর ইনভিনসিবল, সেই প্রপাগ্যান্ডিস্ট ভ্যালিউটা অফ কোর্স একটা ভোট ব্যাংকের রাজনীতিতে বিকামস ইম্পর্টেন্ট। তো সেটাই কারণ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, খুব সুন্দর আজকের আলোচনাটি হয়েছে।
থ্যাংক ইউ, ভেরি নাইস ডিসকাশন টুডে। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আজকের আলোচনাটি শুনলেন। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। দ্য ডিসকাশন উইল বি এন্ড রাইট নাও। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।